আসসালামু আলাইকুম। কিছুদিন পূর্বে আপনাদের বলেছিলাম যে রাশিয়া এবং ইরানের মধ্যে যে নতুন পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে সেটি ভূমধ্যসাগর থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের অনেক পট পরিবর্তন করে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বৃহদাকার হামলার পর নতুন করে রাশিয়া যে এখানে পারমাণবিক ক্ষেত্রে আবার তার পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর এবং নির্মাণ কার্য পরিচালনা করছে ইরানের সাথে, এটি এক প্রকার ইসরায়েল এবং মার্কিন লবিকে চ্যালেঞ্জ করা। বন্ধুরা, সেই চুক্তি অলরেডি স্বাক্ষরিত হয়ে গেছে। আপনাদের যখন প্রথম ভিডিওটি দিয়েছিলাম তখন শুধু স্বাক্ষরিত হবে এমন একটা কথা হচ্ছিল। বন্ধুরা, নতুন চুক্তি স্বাক্ষরিত হবার পর যে বিষয়টি সামনে এসেছে যে এটি কত বড় আকারের একটি চুক্তি। রাশিয়া ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টর নির্মাণ করবে। এই 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ মূল্য হচ্ছে $25 বিলিয়ন। দীর্ঘমেয়াদী এই পরিকল্পনার অংশ হিসেবে ইরানকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তার প্রতিশ্রুতি হিসেবে রাশিয়া ইরানের সাথে এই বৃহদাকার ডিল করল। বন্ধুরা, পারমাণবিক রিঅ্যাক্টর নির্মাণের ক্ষেত্রে রাশিয়া অন্যতম নয়, বিশ্বের শ্রেষ্ঠ একটি দেশ। আপনারা জানেন রাশিয়া বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। এখানে 2টি রিঅ্যাক্টরে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে প্রায় 11 থেকে 12 বিলিয়ন ডলারের এই প্রজেক্টটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং শক্তি নিরাপত্তার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মেরুদণ্ড হিসেবে কাজ করবে। রাশিয়া ইসরায়েলের অন্যতম প্রতিদ্বন্দ্বী এবং সীমান্তবর্তী দেশ তুরস্কের আরও 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে কয়েক বছর ধরে, তার মধ্যে একটি অলরেডি উৎপাদনে চলে গেছে। বন্ধুরা, রাশিয়া প্রচুর পরিমাণে রিঅ্যাক্টর নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বে তার এই পারমাণবিক জ্বালানি শক্তি রপ্তানি প্রক্রিয়াকরণের ক্ষেত্রে অনেকের চেয়ে এগিয়ে রয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে টার্গেট করেছে এবার তারা। দেখা যাক ইরানের এই 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে তারা কতদূর পর্যন্ত অগ্রসর হতে পারে ইরান এবং পশ্চিমাদের মধ্যে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে। বন্ধুরা, তুরস্ক এবং রাশিয়ার মধ্যে গভীর এবং অত্যন্ত যুগোপযোগী একটি পারমাণবিক সম্পর্ক রয়েছে। রাশিয়ার সহযোগিতায় তুরস্ক তার পারমাণবিক ক্ষেত্রকে দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য রক্ষায় এবং তুরস্কের পারমাণবিক উচ্চাভিলাষ পূরণ করার জন্য। রাশিয়া এবং তুরস্কের মধ্যে এই চুক্তি বিশাল আকার একটি অগ্রগতি এই দুইটি দেশের জন্য, যেহেতু তুরস্ক হচ্ছে ন্যাটোর এক অন্যতম সামরিক শক্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের অন্যতম এক মিত্র। আর সেই তুরস্ক পুরোপুরিভাবে তার পশ্চিমা মিত্রের প্রতি আস্থা রাখতে না পেরে এখন সামরিক এবং অর্থনৈতিক বা অন্য যে কোনো পারমাণবিক ক্ষেত্রে রাশিয়ার উপরে ভর করেছে। অর্থাৎ সে সকল ডিম এক ঝুড়িতে রাখতে চায় না। সে খুব ভালো করে জানে সে ন্যাটোর সদস্য হলেও ইসরায়েলের সাথে কনফ্লিক্টের ক্ষেত্রে ন্যাটো এবং আমেরিকা বা পশ্চিমা বিশ্ব তুরস্ককে সেক্ষেত্রে তারা সমর্থন করবে না। তাই জ্বালানি ক্ষেত্র বলেন, পারমাণবিক ক্ষেত্র বলেন, অর্থনৈতিক ক্ষেত্র বলেন এবং সামরিক ক্ষেত্র বলেন, তারা রাশিয়াকে কখনোই ছাড়বে বলে মনে হয় না। 2015 সালে যে জেসিপিও চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 6 পরাশক্তির মধ্যে, সেই জেসিপিও চুক্তি এক প্রকার মরে গেছে। বন্ধুরা, ইতিমধ্যে সেই 2015 সালের এই চুক্তি ভেঙে 3টি দেশ, বিশেষ করে ইউরোপের 3টি দেশ যারা এতদিন পর্যন্ত এই চুক্তিটিকে একটু নিভু অবস্থায় জ্বালিয়ে রেখেছিল, সেই ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির মতো এই 3টি দেশ যাদের সাথে ইরান হামলার পরও আলোচনা চালিয়ে যাচ্ছিল বা যোগাযোগ ছিল, সেই তারাই ইরানের উপরে আবার পারমাণবিক যে নিষেধাজ্ঞা ছিল সেটি বহাল করার চেষ্টা করেছে বা বহাল করেছে। আর এর পরপরই মূলত ইরান এই ক্ষেত্রে তার পারমাণবিক জেসিপিও চুক্তিটিকে মৃত ঘোষণা করতে পারে ইচ্ছা করলে। বন্ধুরা, পুরো প্রেক্ষাপটটি বিবেচনায় যে যুদ্ধটি হয়েছিল 12 দিনের, সেই যুদ্ধে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং পশ্চিমা বিশ্বের ভূমিকা চিন্তা করে তারপরও IAEA এর সাথে একটি পরিদর্শন ভিত্তিক চুক্তির চেষ্টা করেছিল ইরান। তবে সেটিতে তারা কতদূর পর্যন্ত অগ্রসর হতে পারবে সেটি নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। আর এরই মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা পরিচালনার পর তারা ভেবেছিল ইরানের পারমাণবিক ইনভেস্টমেন্ট প্রক্রিয়া এক প্রকার শেষ হয়ে যেতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন স্যাটেলাইট ভিত্তিক গবেষণা বা ইমেজিংয়ের মাধ্যমে তাদের এই সকল আঘাতপ্রাপ্ত যে সকল পারমাণবিক কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর ক্ষতির মাত্রা কম। বন্ধুরা, হামলার পরই পেন্টাগন থেকে কিন্তু এই ধরনের একটি প্রতিবেদন বেরিয়েছিল। সেটি প্রত্যাখ্যান করেছিল মিস্টার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তারা বলেছিল সরকারের কৃতিত্বকে খাটো করার জন্য পেন্টাগন থেকে এই ধরনের কার্যকলাপ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু পেন্টাগনের সামরিক কর্মকর্তা 2 জনকে বরখাস্ত করে মার্কিন প্রশাসন। বন্ধুরা, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আরও যে নতুন ইমেজিংগুলো ধরা দিচ্ছে সেখানে কয়েকটি বিষয় সামনে এসেছে।
যে সকল অঞ্চলগুলোতে বিশেষ করে ফোর্দো, নাতানস এবং ইস্পাহানে যে হামলা পরিচালনা করা হয়েছিল ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে, বিশেষ করে নাতানজে নতুন কর্মযজ্ঞ দ্রুততার সহিত চলছে এমনই ইমেজিং স্যাটেলাইটে ধরা পড়েছে। এবং ফোর্দের পাশে সম্ভবত তারা নতুন ইনভেস্টমেন্ট প্রক্রিয়ার জন্য পাহাড়ের অভ্যন্তরে নতুন কোনো কুঠুরি চালু করতে পারে। এবং এর বাইরে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে কিন্তু কোনো হামলা হয়নি। অনেকে অবাক হবেন কেন? বন্ধুরা, এই বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে রাশিয়া। তাই রাশিয়ার নির্মাণকৃত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যদি হামলা পরিচালনা করা হয়, সেখানে রাশিয়ার যে সকল সায়েন্টিস্ট বা কর্মযোগ্য ব্যক্তিরা রয়েছে তারা হতাহত হতে পারে। সুতরাং রাশিয়ার সাথে সরাসরি কনফ্লিক্টে যায়নি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং এই কারণে বুশেহর কিন্তু হামলার বাইরে ছিল। এই বুশেহর হামলার বাইরে থাকার পর সম্ভবত ইরান বুঝে নিয়েছে যে পরবর্তী যেগুলো আমরা নির্মাণ করব সেগুলোতে রাশিয়াকে আমরা ইনভলভ করি। অর্থাৎ ইরানের এখন আপনার দক্ষিণ পূর্বাঞ্চলে একই অঞ্চলে 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে, যার প্রত্যেকটি নির্মাণ করবে রাশিয়া। শুরুতেই বলেছি যার চুক্তি মূল্য হচ্ছে $25 বিলিয়ন। বন্ধুরা, এর মাধ্যমে রাশিয়া এবং ইরানের মধ্যে বড় ধরনের একটি চুক্তি, যেটি পারমাণবিক শক্তিমত্তা এবং পারমাণবিক নিরাপত্তার ক্ষেত্রে ইরান এবং রাশিয়ার কমিটমেন্টকে ধরা দেয় এবং রাশিয়া এটি নিশ্চিত করে যে তোমরা যাই করো না কেন ইরানের হাত ছেড়ে আমরা যাচ্ছি না। ইসরায়েল এবং আমেরিকাকে মূলত চ্যালেঞ্জ করা এই চুক্তির মাধ্যমে। আপনাদের কি মনে হয় বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি কি এটি পাল্টে দিতে পারে? আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তার ক্ষেত্রে এটি বড় ধরনের ভূমিকা রাখতে পারে, কারণ শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার রক্ষার্থে ইরান বর্তমানে যে কাজ করছে এটি তাদের কমিটমেন্ট আবার জাতিসংঘে ফুটে উঠেছে। ইরানের প্রেসিডেন্ট মিস্টার পেজেশকিয়ানি ঘোষণা দিয়েছেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে না, আর এর ফলশ্রুতিতে তারা শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারের দিকে মনোযোগ দিয়েছে বলে মনে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাশিয়া এবং ইরানের এই পরমাণু চুক্তিটি কিভাবে গ্রহণ করে আমেরিকা এবং ইসরায়েলের মতো পশ্চিমা শক্তিগুলো। তারা কি এটিকে প্রতিরোধ করার চেষ্টা করবে? আর রাশিয়া এই নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যেহেতু হামলা পরিচালনা করে না ইসরায়েল এবং আমেরিকা, সেক্ষেত্রে তারা কোন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে রাশিয়া এবং ইরানের এই চুক্তিটিকে তারা ঠেকাতে যাবে? বন্ধুরা, নিশ্চিতভাবে ইসরায়েল এটি নিয়ে উদ্বেগে পড়বে, কারণ 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আড়ালে ইরান যে এমন কিছু ঘটাতে পারে এটি তাদের সন্দেহের মধ্যেই থাকবে। মোসাদ অত্যন্ত সক্রিয় থাকবে স্বভাবত এখানে আসলেই কি ঘটছে সেটি জানার জন্য। সত্যিকার অর্থে ইরান যদি পারমাণবিক অস্ত্রের দিকে মুভ করে তাহলে হয়তো তারা ভবিষ্যতে অন্য কোনো চিন্তা করবে ইরানকে থামাতে, এবং সেক্ষেত্রে সর্ববই রাশিয়ার সাথে কি একটি কনফ্লিক্টে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বন্ধুরা, ইরান বর্তমানে যে পথে হাঁটছে সেক্ষেত্রে তাকে যে কোনো পন্থায় থামানোর চেষ্টা করতে পারে, সেটি আরেকটি যুদ্ধের উস্কানি ডেকে আনতে পারে। আর ইরানের বর্তমান সামরিক প্রস্তুতি ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘর্ষের আভাস দেয়। যদি ইসরায়েল এবং আমেরিকা পরবর্তীতে কোনো ভুল করে তার যথাযথ উত্তর সম্ভবত আসছে।